হাজার লক্ষ বিঘে হিন্দু ভাইদের দেওবত্ত সম্পত্তি আছে। সেই দেওবত্ত সম্পত্তি থেকে হিন্দু ভাইদের বিকাশ করুন, হিন্দু ভাইদের শিক্ষার ব্যবস্থা করুন, হিন্দু ভাইদের রুজি রুটি থাকার ব্যবস্থা করুন। আদিবাসী ভাইদের জল জঙ্গলের সম্পদ কর্পোরেশনরা লুটে লুটে বড় বড় বিল্ডিং তৈরি করে ফেলছে। আপনি যদি উপযুক্ত প্রধানমন্ত্রী হন, দেশকে যদি ভালোবাসেন, দেশবাসী সবকা সাথ সবকা বিকাশ যদি চান, তাহলে জল জঙ্গলের দখলকৃত সম্পদকে উদ্ধার করে আদিবাসী ভাইদের শিক্ষা, স্বাস্থ্য, রুজি রুটি, কর্মসংস্থান মূল সুরাতের দিকে টেনে নিয়ে আসুন। পরিকল্পনা চলছে, আমার হিন্দু ভাইয়েরাও শোনেন। আজকে কেন্দ্রে বিজেপি সরকার 2014 থেকে আসার পর বলুন আমার হিন্দু ভাইদের জন্য কটা চাকরির ব্যবস্থা করেছে। আজকে রেলকে বিক্রি করে দিল। রেলে হকারি করে কারা? 100-র মধ্যে 95টা হিন্দু ভাইরা। আজকে এলআইসি কে বিক্রি করে দিল। এলআইসি চাকরি করে কারা? 100-র মধ্যে 100টাই হিন্দু ভাইরা। কেন? এলআইসি সুদ আমাদের জন্য হারাম, মুসলমান করে না। আজকে এয়ারপোর্ট বিক্রি হয়ে গেল, দেশটাকে অর্ধেকের বেশি বিক্রি করে দিয়েছে। কিন্তু এতদিন ধরে পাকিস্তান 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 দেখি আমার সরল প্রাণ ভারতীয় হিন্দুদের ভোটকে লুটেছে। পাকিস্তান আর খাচ্ছে না, তাই নতুন করে এখন বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, এটা একটা সাজানো নাটক চলছে। আমি হিন্দু ভাইদেরকে শ্রদ্ধার সাথে বলছি, তোমরা আমার ভাই, আমিও তোমাদের ভাই। এদেশ তোমাদের যতটা, এদেশ শিখ পাঞ্জাবি সবার যতটা, তোমার এই ভাইয়ের এদেশে অধিকারও ততটা। আজকে বলুন আমার হিন্দু ভাইরা, দূরে কাছে যেখানে আছেন, আর আপনারাও শুনুন, ভ্রাতৃত্ব তৈরি করুন, মানববন্ধন তৈরি করুন, উত্তম আখলাক তৈরি করুন, উত্তম আদর্শ তৈরি করুন, ধর্ম হৃদয়ে রাখুন। বাইরে আপনি মানুষ, এই মানুষের পরিচয় নিয়ে চলুন। ধর্ম বাইরে নেবেন না। ধর্ম বাজারে ঘোরার জিনিস নয়, ধর্ম মার্কেটে নিলাম করার জিনিস নয়, ধর্মে হই হই করার জিনিস নয়। ধর্ম তো আস্থার জিনিস, ধর্ম তো ভালোবাসার জিনিস, ধর্ম নিলামে তোলার জিনিস নয়, ধর্ম কম্পিটিশনের জিনিস নয়। ধর্ম বাঁচাবার জন্য তরোয়াল অস্ত্র লাগে না। ধর্ম বাঁচাবার জন্য তোমার একটা ভালো মন, ভালো হৃদয় দরকার, যে হৃদয়ে তোমার ধর্মটা বাঁচবে। আজকে বড় দুঃখের সাথে বলতে হয়, ইউক্রেন আর রাশিয়ার যখন লড়াই হচ্ছিল, আমাদের সাহেব, বুঝতে পারছেন তো নাকি, আমাদের সাহেব ওই গুহার মধ্যে ক্যামেরাওয়ালাকে নিয়ে যে জিনিস আমাকে দেখছিলেন, বুঝতে পারছেন না? আমাদের সাহেব ফোন করেছে নাকি ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ বন্ধ হয়ে গেছে। সামান্য একটা ছোট্ট দেশ বাংলাদেশ, ও দেশে যদি আমার হিন্দু ভাইদের উপরে জুলুম হয়, তাহলে আপনি কি করছেন? পার্টি করছেন, পিকনিক করছেন, না হালো বিছানার উপরে ঘুমিয়ে আছেন? কেন আপনি বন্ধ করতে পারছেন না? আপনি যদি ইউক্রেন রাশিয়ার যুদ্ধকে বন্ধ করতে পারেন, তাহলে আপনার পাশের দেশ কেন বন্ধ করতে পারছেন না? আমি আর একটা তথ্য বলে যাচ্ছি, আপনাদের ঘরেও বলছি এবং আমার হিন্দু ভাইদের ঘরেও বলছি। কেন এটা বলতে চাইছি? কেন দেশটাকে বাঁচাতে হবে। দেশটা বাঁচাতে হবে। দেশটা হলো একটা বট গাছ বা একটা যে কোনো গাছ। এই গাছটা বেঁচে থাকবে ততক্ষণ যতক্ষণ এর শিকড়গুলো সুরক্ষিত থাকবে। ঠিক না বেঠিক? এর শিকড়গুলো, এর একটা শিকড়ের নাম হিন্দু, একটা শিকড়ের নাম মুসলমান, একটা শিকড়ের নাম শিখ, একটা শিকড়ের নাম আদিবাসী, একটা শিকড়ের নাম দলিত, একটা শিকড়ের নাম সাউদি, কি বলে সাঁওতাল। বিভিন্ন এক একটা শিকড় সবকটাই গাছের জন্য কিন্তু মজবুত। যদি একটা শিকড় কেটে যায়, মূলত আমার দেশ অর্থাৎ গাছটা দুর্বল হবে, দেশটা দুর্বল হবে। আজকে হিন্দুর দরদ দেখাচ্ছে কেন্দ্র সরকার, বাংলাদেশ নিয়ে বড় মিডিয়া গরম করছে, বাংলাতে অশান্তি তৈরি করছে। কিন্তু আমি জানতে চাই, আমাদের পাশে নেপাল 95% হিন্দু, সেই দেশের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো নেই। কেন? কেন্দ্র সরকারকে জবাব দিতে হবে। কথা বলুন, জবাবের দরকার আছে না নাই? তুমি যদি এতই হিন্দু দরদি সরকার হও, এতই যদি হিন্দুদের ভালোবাসো, তাহলে জবাব দাও। যখন ডোনাল্ড ট্রাম্প আহমেদাবাদ স্টেডিয়ামে উদ্বোধন করতে আসছিল, রাস্তার দুদিকে গরিব হিন্দুদের বাড়িগুলোকে
যাতে ডোনাল্ড ট্রাম্প দেখে ফেলে বড় পর্দার আড়াল করে দিয়েছিলে কেন? তারা কি মানুষ নয়? তারা গরিব হয়েছে বলে কি মানুষ নয়? মনে রাখবেন, এসব রাজনীতির রুটি শাখার চক্রান্ত। তাহলে আজকে 95% নেপালের সঙ্গে ভারতের সম্পর্ক নেই। ভারতের প্রতিবেশী চতুর্দিকের দেশগুলোর খবর নেন, সবার সঙ্গে সম্পর্ক খারাপ ছিল। যদিও বা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক, এই অপদার্থ সরকার আসার পরে ওই বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা আমাদের খারাপ হয়ে গেছে। খুব ঠান্ডা মাথায় শুনুন, এই দেশে পৃথিবীর বুকে বড় বড় দেশ সব নেই, আর সব টুকরো টুকরো হয়ে গেছে। বড় বড় দেশ নাই, সব টুকরো টুকরো হয়ে গেছে। বড় দেশের মধ্যে আমার দেশ, আমার মাতৃভূমি, আমার হিন্দুস্তান একটা বড় দেশ আছে, আর একটা হলো চীন বড় দেশ আছে। নিশ্চয়ই আপনারা জানেন, চীন আমার ভারতবর্ষের একটা বড় অংশকে দখল করে নিয়েছে, বড় একটা জায়গাকে দখল করে নিয়েছে। সেই জায়গাতে তার প্রতিবাদ না করে আজকে এর মধ্যে মানুষে মানুষে বিভাজন তৈরি করতে চাইছে। মনে রাখবেন, তাহলে কিছু সমস্যা এই করিস তোরা, আমার বেলাতেই সব সমস্যা হয়। কি হলো তাহলে? আস্তে 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 ধৈর্য ধরতে হবে। ডিসিপ্লিন সব থেকে বড় জিনিস। এ লড়াই আজকে শেষ নাকি? নিশ্চয়ই আওয়াজ দিয়েছি, শুনেছেন তো নাকি? হ্যাঁ, আমি এখান থেকে প্রকাশ্য বলে যাচ্ছি, এতে আমার হিন্দু ভাইয়েরা ভুল বুঝলে কিছু করার নেই। বাবরি মসজিদ ছিল, আছে, থাকবে। বাবরি মসজিদকে নতুন করে আমরা তৈরি করব, বলুন ইনশাল্লাহ, বলুন ইনশাল্লাহ। তবে বাবরি মসজিদ তৈরি করতে গিয়ে রাম মন্দির ভাঙতে লাগবে নাকি? না। কেন লাগবে না? যেখানে বাবরি মসজিদ ছিল ওখানে ফাঁকা আছে, ওখানে রাম মন্দির করেনি। এ তো বোকা বানিয়েছে আমার হিন্দু ভাই। দেখারে শ্রদ্ধার সাথে বলছি, ভাই দুশ্মনের নজরে আমায় দেখুনি কেন? আমি ফ্রিডম ফাইটার পীর আবু বকর সিদ্দিকীর চতুর্থ প্রজন্ম, যিনি গান্ধী বাবুর সাথে কি বলে আশফাকুল্লাহ খানের সাথে, নেতাজির সাথে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ টেগরের সাথে এক পিরিয়ডে বসে ব্রিটিশ তাড়াবার জন্য যারা লড়াই করেছিল, সেই পরিবারের সন্তান আমি। মনে রাখবেন আমি কি কথা বলছিলাম? এই সব বিচখানে ডিস্টার্ব হয়ে গেলে, হ্যাঁ কি কথা বলছিলাম? হ্যাঁ, চীন চাইছে ভারতকে টুকরো টুকরো করার। এদিকে পাকিস্তানও আছে, এও চাইছে ভারতকে, বলুন, টুকরো টুকরো করার। আর সেই টুকরো টুকরো করার ফাঁদে বা ইচ্ছা করে আমার কেন্দ্র সরকার কিন্তু সেই রাস্তায় নিয়ে যাচ্ছে দেশকে। আমাদের মধ্যে ঐক্য না তৈরি করে, আমাদের মধ্যে ভ্রাতৃত্ব না তৈরি করে, আমাদের মধ্যে মিলবন্ধন না তৈরি করে, শুধু একটাই আওয়াজ তুলছে, যেটা আমার বাইজিদ আমিন ভাই বলছিল, পুরো দেশ জুড়ে হিন্দু খাতরে মে হ্যায়। আগামী 30-এ, আগামী 40-এ মুসলমান এই হয়ে যাবে, মুসলমান ওই হয়ে যাবে, হিন্দু থাকতে পারবে না, এ থাকতে পারবে না। শুধু বলছে হিন্দু খাতরে মে হ্যায়। শুনুন আমার হিন্দু ভাইরা, দেশের প্রধানমন্ত্রী হিন্দু, স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দু, রাষ্ট্রপতি হিন্দু, প্রত্যেকটা রাজ্যের সিএম হিন্দু, ডিএম হিন্দু, বিডিও হিন্দু, জজ কোর্টের মেন যারা বিচারপতি তারাও হিন্দু, সেনাপ্রধান হিন্দু, সব জায়গায় হিন্দু থাকার পরেও যদি হিন্দু খাতরে মে হয়, হিন্দু ভাইদের আন্দোলন করা দরকার। তোদের মতো হিন্দুকে রেখে লাভ নাই। দেশের প্রধানমন্ত্রী গুলো মুসলমানকে করবো আমরা। সব জায়গায় তোরা, সব জায়গায় তোরা, তারপরেও বলছি আমরা খাতরাই। তোদের মতো হিন্দু প্রধানমন্ত্রী দরকার নেই, তোদের মতো হিন্দু স্বরাষ্ট্রমন্ত্রী দরকার নেই। আমরা দরকার এপিজে আব্দুল কালামের মতো মুসলমানকে প্রধানমন্ত্রী তৈরি করব, মৌলানা আব্দুল কালামের মতো প্রত্যেকটা রাজ্যে সিএম বানাবো। এটা আমার হিন্দু ভাইদের, মুসলিম ভাইদের, সবাই আমার দেশকে বাঁচাবার জন্য আওয়াজ তোলা দরকার আছে না নাই? শুধুমাত্র একটা ড্রামা, শুধু একটা নাটক, একটা তো কিছু খোরাক দরকার। 26-এ ভোট আসছে, খোরাক তো দরকার। সেই খোরাকের নতুন খোরাক কি না, ওয়াকফকে আমি 2024 ওয়াকফ অ্যাক্ট সংশোধন করব। কি জন্য করবেন না, মুসলমানরা বড় বিপদে আছে, ওদের ওয়াকফ নিয়ে বড় সমস্যা হচ্ছে। আপনি ঠিক বলেছেন, এই পর্যন্ত শুনছেন তো? এ পর্যন্ত আপনি ঠিক বলেছেন,
কিন্তু আপনার ঠিক কথার মধ্যে নিয়তটা কিন্তু ভালো নাই। আপনার নিয়ত ভালো নয়। আপনার নিয়ত কি? ওয়াকফ সংরক্ষণের নামে পীর আব্বাস আলী গোরাচাঁদ রহমাহুল্লাহ হুজুর, যিনি এখানে লুহা তারেতে, লুহা বেড়াতে, জানেন না, চাপা ফুল দিয়েছিলেন, তাই এটা চাপা তলা। কথা বুঝে আসছে? সেই পীর বেড়া চাপা, বেড়া চাপা মানে বেড়ার ওপরে চাপা ফুল, বেড়া চাপা। সেই পীর আব্বাস আলী গোরাচাঁদ রহমাহুল্লাহ, তিনার 900 বিঘের ওপরে জায়গা ছিল। 77 বছর ধরে যত হুকুমত আমার পশ্চিম বাংলায় এসেছে, দুঃখ নেবেন না, সত্যটাকে একটু জানুন, তারপরে পছন্দ হয় নেবেন, না পছন্দ হয় না নেবেন। কিন্তু শোনার আগেই কেন খেপে যাচ্ছেন? 900 বিঘে জায়গাকে 77 বছর ধরে একটু 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 খেতে খেতে আজকে সেই জায়গাটা দাঁড়িয়েছে মাত্র 92 শতক। কত বিঘে জায়গা বলবেন তো? 900 বিঘে। 900 বিঘে জায়গা আমার রাজ্যের হিসাব দিচ্ছি, তাহলে বুঝবেন কেন্দ্র হঠাৎ করে বিল কেন করতে চাইছে। সেটা দাঁড়িয়েছে কত? 900 বিঘেটা দাঁড়িয়েছে 92 শতক, কিছু কম 3 বিঘে। কথা বুঝলেন? 900 বিঘের থেকে বেঁচে আছে কিছু কম 3 বিঘে। এখন মোদি বাবু হঠাৎ করে ভাবছে ওই 3 বিঘেটা তোরা খেতে পারবি না, এটা আমি খাবো, এজন্য বিল বানাতে চাইছে। যদি মুসলিমেরই সংরক্ষণ দরকার, তাহলে হাজার লক্ষ বিঘে হিন্দু ভাইদের দেওবত্ত সম্পত্তি আছে, সেই দেওবত্ত সম্পত্তি থেকে হিন্দু ভাইদের বিকাশ করুন, হিন্দু ভাইদের শিক্ষার ব্যবস্থা করুন, হিন্দু ভাইদের রুজি রুটি থাকার ব্যবস্থা করুন। আদিবাসী ভাইদের জল জঙ্গলের সম্পদ কর্পোরেশনরা লুটে লুটে বড় বড় বিল্ডিং তৈরি করে ফেলছে। আপনি যদি উপযুক্ত প্রধানমন্ত্রী হন, দেশকে যদি ভালোবাসেন, দেশবাসী সবকা সাথ সবকা বিকাশ যদি চান, তাহলে জল জঙ্গলের দখলকৃত সম্পদকে উদ্ধার করে আদিবাসী ভাইদের শিক্ষা, স্বাস্থ্য, রুজি রুটি, কর্মসংস্থান মূল সুরাতের দিকে টেনে নিয়ে আসুন। না, উনি শুধু মুসলমানদের দরদি হয়েছে। শুনছেন তো নাকি? এদিকে বলছে হিন্দু খাতরে মে, আর প্রধানমন্ত্রী বলছে মুসলমানদের আমি উপকার করব। এই নাটক বুঝতে বাকি নয়। উনি এই বিলটা তৈরি করে পুরো দেশের 27 লক্ষ বিঘে সম্পদ, অঙ্কটা মনে রাখবেন, পুরো দেশ জুড়ে 27 লক্ষ বিঘে সম্পদ আছে। এই 27 লক্ষ বিঘে সম্পদকে পুরো গভর্নমেন্ট হাত করতে চাইছে। অর্থাৎ কেরলে 1400 বছরের একটা মসজিদ আছে, বাদশাহ চিরামান, যে বাদশাহ একদিন আকাশের দিকে তাকিয়ে দেখে পূর্ণিমার চাঁদ দুটুকরো হচ্ছে, এই দৃশ্যটা দেখে বাদশাহ চিরামান হিন্দু ঘরের সন্তান, তার মনের মধ্যে এই তারিখটা রয়ে গেল। একদিন হযরতে মালিক রহমাহুল্লাহ এমন করে কেরলে এসেছিল বিজনেসের জন্য। বাদশাহ চেয়ারম্যান মাওলানা হযরতে আব্দুল মালিক হুজুরকে জিজ্ঞাসা করলেন, যেই দিন চাঁদ দুটুকরো হয়েছিল, আপনারা তো আসমানি কিতাবের খবর রাখেন, বলতে পারবেন কি হয়েছে? হযরত আব্দুল মালিক বললেন, এক জাদুকর আমার লিডার, আমাদের প্রফেট, মনুষ্য জাতির সর্দার নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু মুজিজা দেখতে চেয়েছিল আসমানে, তাই আঙ্গুলের ইশারা করেছিল, চাঁদটা দুটুকরো হয়ে গিয়েছিল। এই কথাটা শোনার সাথে সাথে রাজা চিরামান এই কেরল থেকে মক্কার জমিনে গিয়ে হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে আখেরি মেসেঞ্জার, আখেরি আওতার, আখেরি পথ প্রদর্শক, আখেরি প্রফেট হিসাবে তিনাকে মেনে নিয়ে ঈমানের কালিমা পড়ে ইসলাম ধর্ম কবুল করেছিল। সেই প্রফেটের অনুসরণ করে রাজা চিরামান কেরলে একটা মসজিদ তৈরি করেছে, যে মসজিদের বয়স 1400 বছর।
এই 1400 বছরের মসজিদ প্রমাণ দিচ্ছে ভারতবর্ষে মুসলমান স্বাধীনতার পরে বাংলাদেশ থেকে নয়, আফগান থেকে নয়, পাকিস্তান থেকে নয়, এ ভারতের বুকে 1400 বছর ধরে আছে। তার প্রমাণ হলো কেরলের মসজিদ 1400 বছর আজান হচ্ছে, 1400 বছর নামাজ হচ্ছে। যে মুসলমানদের ভারতবর্ষে পরিচয় 1400 বছরে থাকতে পারে, এই 14 দিনের সরকার এনআরসি করে আমাদেরকে তাড়ানো অসম্ভব হচ্ছে। এই ওয়াকফকে কবজা করে, ওই মসজিদকে প্রমোটিং করে, বিক্রি করে, তোমার আমার প্রাচীন ঐতিহ্যকে মিটিয়ে তোমাকে আমাকে প্রমাণ করতে চাইছে স্বাধীনতার পরে এসেছো, তারপরে এনআরসি করে তোমাকে আমাকে হত্যা করবে। মাথায় ঢুকছে? বক্তব্য শুনছেন? কেন আমি অনেক ঠান্ডা মাথায় চিন্তা করছিলাম, আরে ওয়াকফ তো সবাই খেয়েছে, ওয়াকফের মধু চাকতে এমন কেউ তো নাই। ওয়াকফের মধু সবাই চেকেছে, আর এই চাকার জন্য সব থেকে বড় দোষী আমরা। আমরা যদি ঘরের দরজা খুলে আর সোনা দানা বাইরে বার করে ঘুমোই, চোরের কাজ তো ভাই চুরি করবে। তা আমরা সারা জীবন একে বাপ বললাম, ওকে বাপ বললাম, তাকে বাপ বললাম, সবাইকে মাথায় তুলে দিলাম। তাই যেই উঠেছে সেই আমাদের ওয়াকফকে চেকেছে। তো হঠাৎ করে ইনি বিল পাস করতে চাইলো কেন, এই প্রশ্নটা আমার মাথায় খটকা দিয়েছে। আমি রিসার্চ, আমার ক্ষুদ্র জ্ঞানে চিন্তা ভাবনা করে আমি যেটা দেখলাম, একটা মসজিদ আছে 1300 বছর বয়স গুজরাটে। এভাবে ভারতবর্ষ জুড়ে হাজার হাজার বছর ধরে ঐতিহ্যের মসজিদ, কবরস্থান, মাদ্রাসা, খানকা, দরগা প্রমাণ দিচ্ছে এ ভারতবর্ষে মুসলমান হাজার হাজার বছর ধরে আছে। স্বাধীনতার লড়াইতে 95,000 কম বেশি মানুষ দেশের জন্য জীবন দিয়েছে প্রথম কাতারে। তার মধ্যে 63,000-এরও বেশি মুসলমানের জীবন কোরবান হয়েছে দেশের জন্য। তাই ব্রিটিশ চলে গেছে, আজ চাইনিজ যদি মনে করে আমার দেশকে লুটবো, আমার দেশকে মিটাবো, চাইনারাও জানে এরা খালেদ বিন ওলীদের উত্তরসূরি, এরা জানে এরা হযরতে সিদ্দিক আকবরের উত্তরসূরি, ফারুক আজমের উত্তরসূরি, হযরতে মৌলা আলীর উত্তরসূরি। অতএব এরা থাকা অবস্থায় ভারতের ক্ষতি পৃথিবীর কোন দাদা করতে পারবে না। তাই বড় প্ল্যান করে আজ ক্ষমতাশালী যারা, তাদের দ্বারা বিভাজন তৈরি করার ষড়যন্ত্র করছে। মনে রাখবেন, এই লড়াই আমাদের সাংবিধানিক অধিকার লড়াই। আমার আগে বাইজিৎ ভাই বলছিলেন 1947 আইন তৈরি হয়ে গেছে ভারতবর্ষে। আজকের দিন থেকে যেটা মন্দির মন্দির থাকবে, যেটা মসজিদ মসজিদ থাকবে, যেটা গির্জা গির্জা থাকবে, ওখানে তুমি হাত আর দিতে পারবে না। কিন্তু দুঃখের বিষয়, কোর্টের মধ্যে কিছু জজ হয়েছে, তারা আজকে মুখ চাওয়াচাই করে দেখে, আইনকে দেখে না, আইনকে তারা রেখে দিয়েছে। তাই বোম্বাইয়ের এক মসজিদে সার্ভের নামে নোটিশ যেই দিয়েছে, 1.5 ঘন্টার মধ্যে নোটিশ ধরিয়ে দিয়েছে সার্ভের। সেই সার্ভে করতে গেল, মসজিদ কমিটি হেল্প করলো, সার্ভে হয়ে গেল। পরের দিন সকালবেলা সকাল 6টায় আবার গেছে। কেন? গতকাল তো সার্ভে করলেন, আবার আজকে আসছেন কেন? না, একটা অশান্তি লাগাতে হবে, একটা ফিতনা লাগাতে হবে। গতকালকে হয়নি, ওই অশান্তি হলো। সেই অশান্তিতে প্রশাসনের গুলিতে 5টা নিরীহ ভারতীয় জীবন চলে গেল। তার মধ্যে 17 বছরের একজন যুবক, সে গরিব, খেলনা বিক্রি করছিল, তার বুকে যে গুলি লাগলো সেও মারা গেল। এটা হলো আজকের ডিজিটাল ইন্ডিয়া আমার মোদি সাহেবের। আজকে মনে রাখবেন, এই চক্রান্ত পুরো দেশ জুড়ে করছে। এর পিছনে কিন্তু আমাদেরও অন্যায় আছে না নাই? কথা বলুন। কেন 77 বছর ধরে যখন টুকটুক করে খাচ্ছিল, তখন আমরা চুপ করেছিলাম। আজকে পুরো লিকে লিয়ে খাওয়ার চেষ্টা করছে। সমাজের বুকে একটা মিডিয়া মাধ্যমে প্রচার হচ্ছে। কি রকম মিথ্যা প্রচার একদল মিডিয়া করছে দেখুন। কি প্রচার করছে? 1995 একটা আইন হয়েছিল, সেই আইনে নাকি আছে মুসলমান 4-5 জন যেখানে দাঁড়াবে, দাঁড়িয়ে বলবে এটা আমার, সেটা ওয়াকফ হয়ে যাবে। শুনছেন? আচ্ছা, এটা কখনো হয়? এটা কখনো হয়? এভাবে সমাজের মধ্যে
বিভাজন তৈরি করছে। আরেকটা কথা মনে রাখবেন, আমার ভারতবর্ষের 140 কোটি মানুষের মধ্যে 100 কোটি মানুষ হলো অশিক্ষিত, তাদের পেটে বিদ্যা নেই। এ বিদ্যা দেওয়া হয়নি ইচ্ছা করে, তাদেরকে ইতিহাস পড়ানো হয়নি। তাদেরকে যদি ইতিহাস পড়ানো হতো তাহলে তারা বাবর, আকবর, হুমায়ুন এ দেশের জন্য কি করেছে সেটা জানতে পারত। অবশ্যই বাবর, আকবরের সাথে আমার কোনো সম্পর্ক নেই, কেন তারা ছিল রাজনীতির নেতা, আমরা ধর্মগুরুর লাইনের মানুষ। তাই বলে যায় তারা মিথ্যা প্রচার করছে বাবর, আকবর, হুমায়ুন নাকি মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছে। আরে শিক্ষা অর্জন করুন, জানুন, না জানলে জেনে নিন। যেখানে অন্য কারো সাধারণ জায়গা থাকবে, মন্দির তো অনেক দূরের কথা, সাধারণের একটা জায়গা আছে, ওই জায়গাকে কেউ যদি জোর করে মসজিদ করে ওইখানে নামাজ হবে না। কেন জোর করে ধর্ম হয় না, জোর করে গুন্ডাগিরি হয়। ধর্ম আর গুন্ডাগিরি দুজনে একে অপরে কখনো এক হতে পারে না। কিন্তু আজকে এইভাবে আমার দেশের একটা সমাজকে ভুল বুঝিয়ে দেশের মানুষের মধ্যে বিভাজন লাগিয়ে দিল। এটাই হলো আজকে কেন্দ্র সরকারের একটা ষড়যন্ত্র। এর বিরুদ্ধে আমাদের সংগ্রাম সোচ্চার হওয়া দরকার আছে না নাই? তাহলে ওয়াকফ বাঁচাবার জন্য লড়াইয়ের দরকার আছে না নাই? হাত তুলে বলুন, লড়াইয়ের দরকার আছে না নাই? একদিকে যেমন ওয়াকফ বাঁচবে, অপরদিকে সংবিধানের ঐতিহ্যটাও বাঁচবে। হাত লম্বা করে তুলুন, দরকার আছে না নাই? এই একটা মিটিং করে দিলেই কি হয়ে যাবে? কথা বলুন, একটা মিটিং করে দিলেই হয়ে যাবে? এই বাঁচাবার পন্থা আছে, হাত নাবান, বাঁচাবার পন্থা আছে। যেভাবে আমরা আন্দোলন করছি গণতান্ত্রিক প্রক্রিয়ায়, এই আন্দোলনকে আরো বাড়াতে হবে। কি বাড়াতে হবে না? হবে না?